গুপ্ত হত্যা, একটি মানচিত্র এবং যা রটে। দি এক্সিকিউটিভ টাইমস 2.0 থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। শেষটা দিয়েই শুরু করি। যা রটে তা কিছুটা বটে, এটা অনেকেই বলেন, বিশ্বাস করেন, কিন্তু এটা ঠিক না, সত্যি না। আমরা জানি সে কাদম্বিনীর কথা, মরিয়া প্রমাণ করিল সে মরেনি। আমার নিজের জীবনেও এরকম একটা ঘটেছিল। আমি তখন বিদেশে একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি। সেই সময় খবর পেলাম, এবং আমার সঙ্গে আমার কিছু বন্ধুবান্ধব সেখানে ছিল, যে আমাদের একজন ঘনিষ্ঠ বন্ধু, কমন বন্ধু, সে মৃত্যুবরণ করেছে। আমরা সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললাম, কেউ কেউ আমরা দোয়া দরুদ পড়া শুরু করলাম। কিন্তু ঘটনা হলো যে এর এক সপ্তাহের মতো, 1 সপ্তাহ 8 দিন পরে আমরা জানতে পারলাম সেই বন্ধুটি মারা যায়নি। সে পড়ে গিয়েছিল, এবং সেই পড়ে যাওয়াটা আমাদের কাছে মরে যাওয়া হয়ে গেছে। আমরা জানতে পারলাম সে মারা গেছে। তো আমরা এটা দেখছি যে এই জিনিসগুলো আমাদের কিন্তু সবসময় মনে রাখতে হবে। আমরা এগুলো ব্যবহার করবো না, অর্থাৎ যেটা চলে এসছে, যে বচনগুলো চলে আসছে, এগুলো কিন্তু সবসময় সত্য না। আমাদের বিবেক দিয়ে বিচার বিশ্লেষণ করে তারপরে সেটাকে গ্রহণ করতে হবে। এই কথাটা আসলো এই কারণে যে কদিন আগে আমি দেখলাম এক সঞ্চালক আমাদের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে প্রশ্ন করছে ইন্টারভিউতে। সেখানে যে তাকে বলছে যে আপনার তো অনেক টাকা পয়সা, এই টাকা পয়সা পেলেন কোত্থেকে? তখন হাসনাত আবদুল্লাহ বললো যে আমি তো উপার্জন করছি কীভাবে। সে বলছে দেখেন আপনার গাড়ি আছে। ওই সঞ্চালক বলছিলেন যে আপনার এত ভালো গাড়ি, এত কিছু। তো অনেকে বলে যে আপনি টাকা পয়সা মেরে দিয়েছেন, অসৎ উপায় উপার্জন এটা নিয়েছেন, ঘুষ নিয়েছেন ইত্যাদি। তো হাসনাত আবদুল্লাহ তো বললো যে প্রশ্নই আসে না। সে ক্লিয়ার করে দিল নিজেকে যে না, আমি আমার নিজের কোথা থেকে উপার্জন করে সেটা বলে দিল। এরপরেও সেই সঞ্চালক সাহেব বলছেন যে কিন্তু হাসনাত সাহেব, যে ওই যে কথা আছে না, যা রটে তার কিছুটা বটে। আমি এই প্রসঙ্গটা উত্থাপন করলাম ওই সঞ্চালক ভদ্রলোককে জানিয়ে দেওয়ার জন্য যে যা রটে তা সবসময় কিছুটা বটে না, এটা তাকে জানতে হবে। এছাড়া আরেকটা ব্যাপার আছে যে এই জিনিসটা অনেক সময় এই রটনাগুলো একটা মারাত্মক ক্ষতি করতে পারে। আমাদের উপদেষ্টা, প্রবীণ উপদেষ্টা হাসান আরিফ সাহেব ইন্তেকাল করেছেন। তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি, ভদ্র। তার বয়স হয়েছিল, বয়স্ক ব্যক্তি। তার সম্পর্কে তার পুত্রবধূ একটা জঘন্য অভিযোগ এনেছিলেন, যেটা আমরা মুখেও উচ্চারণ করতে পারি না। সেই ঘটনার পরে অবশ্যই অনেকে তখন বলছিলেন যে এইটা তো হতেও পারে, যেহেতু একটা ঘটনার জন্য রটেছে তখন কিছুটা তো আছে বটে। তো সেই ঘটনার পরে কদিন পরে আমরা দেখলাম তিনি আমাদের হাসান আরিফ সাহেব হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। এই যে একজনের মৃত্যু ঘটে গেল, একটা ভালো মানুষের মৃত্যু হলো, এটার পেছনে যদি সেই পুত্রবধূর ওই কাহিনী কোনো কারণ হয়ে থাকে, কল্পকাহিনী অর্থাৎ সেই বানোয়াট কাহিনী যদি কোনো কারণ হয়ে থাকে, তাহলে সেই পুত্রবধূকে তো জেলে তোলা উচিত, তাকে শাস্তি দেওয়া উচিত। এই সমস্ত ক্ষেত্রে এক্সাম্পলারি পানিশমেন্টটা খুবই দরকার। এরপরে আমি চলে আসি ওই মানচিত্রের ব্যাপারে। আমরা জানি এটা বেশ কিছুদিন আগের ঘটনা, সবাই জানি এটা, যে আমাদের মাহফুজ আলম সাহেব উনি একটা পোস্ট দিয়েছেন। সে পোস্টে সেখানে তিনি একটা মানচিত্র দিয়েছেন, সেটা বাংলাদেশের মানচিত্র, এবং সেই মানচিত্রে আমার বাংলাদেশের মানচিত্রটা একটু অন্যরকম, অর্থাৎ সেখানে আমাদের ভারতের কিছু অংশ ওখানে জুড়িয়ে দেওয়া হয়েছে। এটা পশ্চিমবাংলায়, আসাম ইত্যাদি থেকে কিছু নিয়ে। এর অবশ্য একটা ঐতিহাসিক পটভূমিও আছে, সেটাও তিনি উল্লেখ করেছেন, আমরা জানিও। তো এইটার পরপরই এমনভাবে সবাই তাকে আক্রমণ করা শুরু করলো সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে, যে ভাবখানা যেন মাহফুজ আলম সাহেব একটা বিশাল অপরাধ করে বসেছেন। এই যে মুখস্থ কথা বলা, অর্থাৎ এটা তো সবাই জানে, এইরকম একটা সরকারি ইয়েতে থেকে, অবস্থানে থেকে এই জাতীয় কাজ করা কত খারাপ, উচিত না, এটা আমাদের
দুই দেশের সম্পর্ককে সাংঘাতিক ক্ষতিগ্রস্ত করবে ইত্যাদি, এটা সাধারণ লোক বলবে। কিন্তু কেন মাহফুজ সাহেব এটা যে দিলেন, এটা তো ব্যাকগ্রাউন্ডটা থেকে চিন্তা করতে হবে। এটা তো অন্য রাষ্ট্র হলে সে তো বলতো না। সে তো মায়ানমারের সঙ্গে বলেনি যে মায়ানমারের অংশটা নিয়ে, রাখাইনটা নিয়ে এসে দেখাচ্ছে যে আমরা আমাদের সঙ্গে বাংলাদেশের সঙ্গে আছে। এইটা তার অনেকগুলো কারণ আছে। একটা পার্টিকুলার কারণ হলো যে ভারতকে একটা মেসেজ দেওয়া যে তুমি যদি নিজে আমাদের মানে নিজেদের মতো করে ম্যাপ তৈরি করতে পারো, নিজেদের যদি সমস্ত জায়গাগুলোকে নিজেদের মনে করো, অর্থাৎ তোমরা যদি তোমাদের আধিপত্য সব দিকেই বিস্তার করার চেষ্টা করো, আমরাও কিন্তু তার জবাব দিতে পারি। আমরা জানি যে ভারতের সরকারি বাসভবনে, ওখানে আমরা জানি সেখানে ভারতের নিজস্ব একটা ম্যাপ আছে। সেই ম্যাপটা অখণ্ড ভারতের। সেখানে সেই ভারতের সঙ্গে বাংলাদেশে মিশে গেছে, বাংলাদেশের কোনো অস্তিত্ব নেই, মিশে গেছে তার মধ্যে। আমরা কদিন চিৎকার করেছি, কীভাবে চিৎকার হয়েছে? সেই আমাদের বিদগ্ধ যে আমরা জনতা আছি, আমরা যে বুদ্ধিজীবী আছি, আমরা কি করেছি? ভারত বিভক্তির পর থেকেই আমরা দেখেছি কংগ্রেসের যারা মানে নেতা, এমনকি নেহেরু পর্যন্ত, সবাই অখণ্ড ভারতের কথা বলেছে ওপেনলি। এরপর তো সবচেয়ে বড় কথা হলো, কদিন আগেও আমরা কিছুদিন আগে দেখলাম এই আমাদের যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী মনে রাখতে হবে, মাহফুজ আলম কিন্তু মানে একটা তার কোনো পোর্টফোলিও ছিল না। সেই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কী বলেছে? বাংলাদেশিদেরকে যারা মানে আছে ওদের ওখানে, তাদেরকে ঝুলিয়ে মানে উল্টো করে ঝুলিয়ে তাদেরকে মারবে। কই আমাদের কণ্ঠের গলার জোর কোথায়? আমরা তো তখন বলি নেই, এই নিয়ে চিৎকার করে নেই, আমরা প্রতিবাদ করি নেই। আমরা তো বলতে পারতাম এটা কি করছো তোমরা, আমাদের সম্পর্ক নষ্ট করছো। সে তো থোড়াই কেয়ার করেছে যাতে আমাদের সম্পর্ক নষ্ট হবে। তো তোমরা যখন তোমাদের কথাবার্তায়, তোমাদের আচার আচরণে যখন কোনো এতটুকু ভ্রুক্ষেপ করো না যে আমাদের সঙ্গে তোমাদের সম্পর্ক নষ্ট হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন আমরাই বা কেন করব? এরকম একটা মেসেজ দিতে চেয়েছেন এই মাহফুজ আলম সাহেব। অথচ আমরা চিৎকার করা শুরু করলাম। অবশ্যই পরে উনি উঠিয়ে নিয়েছেন। ইন রেট্রোস্পেক্ট মাহফুজ আলম সাহেব যথার্থ কাজ করেছেন। এরপর আমরা আসি গুপ্ত হত্যার ব্যাপারে। গুপ্ত হত্যা কদিন আগেই শুরু হলো, আমরা দেখেছি। এর আগে অবশ্যই আমরা জানি বাংলাদেশে এই যে হাসিনা পরবর্তী বাংলাদেশে এখানে একটা অরাজক পরিস্থিতি তৈরি করার জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র চলেছে, এবং এই ষড়যন্ত্রের পেছনে আমরা জানি আওয়ামী লীগ তো বটেই, তার সঙ্গে রয়েরও কিছু যোগসাজশ আছে। এখানে আমাদের প্রথমে আমরা জানি যে সেই হওয়ার পর মানে নতুন সরকার হওয়ার পরেই আমাদের জাজরা তারা একটা বিপ্লব করার চেষ্টা, প্রতি বিপ্লব করার চেষ্টা করেছিল বিচারকরা। এরপরে আমরা দেখলাম আনসাররা, তারা বিদ্রোহ ঘোষণা করলো। এরপরে আমরা দেখছি, এবং এখনও কিছুটা আছে, সেটা হলো যে ওই গার্মেন্টস ফ্যাক্টরির কর্মচারী শ্রমিকরা, তারা রাজপথ একদম দখল করে নিয়ে তারা প্রতিবাদ করা শুরু করছে তাদের অধিকারের জন্যে। কিন্তু এর পেছনে আমরা জানি যে একটা এই খাতটাকে অস্থির করে তোলার জন্যে একটা অপচেষ্টা ছিল। তো এই জাতীয় ঘটনা ঘটেছে একটার পর একটা, কিন্তু কোনোটা সাকসেসফুল হয়নি। অর্থাৎ সরকার সবগুলোকে মোকাবিলা করতে পারছে এবং জনগণের সহায়তা নিয়ে। এরপর অবশ্য আমরা দেখলাম যখন এগুলো হলো না, তখন ইসকন থেকে ধাক্কা এলো। ইসকন শুরু করলো তাদের কাণ্ডকীর্তি, এবং এখানে সে আমরা জানি যে কি সভা সমিতি করে একটা যাচ্ছেতে অবস্থা সৃষ্টি করেছিল এখানটায়। তাকে ইসকনের সেই যে চিন্ময় দাস, তাকে গ্রেপ্তার করা হলো, এবং সেখানে দেখা গেল যে কোর্টে আদালতে একজন আইনজীবী, আমাদের মানে বাংলাদেশে আমাদের আইনজীবী, অর্থাৎ রাষ্ট্রপক্ষের আইনজীবী আলিফকে হত্যা করে ফেলল এই ইসকনের লোকেরা। এবং এর পিছনে কিন্তু ষড়যন্ত্র রয়েছে। ইসকনটা
পুরোটাই তো ষড়যন্ত্রের ব্যাপার। এখন এই ইসকনও কিন্তু এই ইসকন কার্ডটাও ভালো মতো খেললো না, অর্থাৎ সরকার দৃঢ় হস্তে এটাকে দমন করেছে, অর্থাৎ নমনীয় হয়নি, অর্থাৎ তাকে ছেড়ে দেয় নাই, সুতরাং এটাও স্থগিত হয়েছে। ঠিক এর পরপরই আমি এই কথাগুলো এই জন্য বলছি যে একটার পর একটা লেগে আছে, এই সমস্ত কাজ করছে এই আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং এবং তাদের প্রভু ভারত। এই আমরা দেখলাম যে এরপরে কি হলো, এই গুপ্ত হত্যার ব্যাপারটি এসে গেল। বেছে বেছে প্রাইভেট ইউনিভার্সিটি ছাত্রদেরকে হত্যা করা। এই প্রাইভেট ইউনিভার্সিটি অর্থাৎ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই আন্দোলনের, এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো তার একটা পর্যায়তে শেষের দিকে এসে এটা ক্রুশাল স্টেজে তারা যে অবদান রেখেছে সেটা মারাত্মক। কারণ সেই সময় আন্দোলনটা স্তিমিত হয়ে গেছিল, তারা এসে এটাকে আবার উজ্জীবিত করল এবং তার ফলশ্রুতিতে আমরা হাসিনাকে তাড়াতে পারলাম, হাসিনা পালিয়ে গেল। তো এখন এই এদেরকে হত্যা করার শুরু করেছে। এটাকে একজনকে যদি হতো তাহলে বোঝা যেত যে হয়তো বা এটা একটা ব্যক্তিগত কারণ এই জন্য হয়েছে, কিন্তু আমরা দেখেছি পর 5 জনকে হত্যা করলো, একজন একজন করে 5 জনকে, সবাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং তারা আন্দোলনকারী ছিলেন। এটা এটা নিশ্চয়ই এটা টার্গেটেড কিলিং। এটা এটা করেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং তাদের প্রভু, এরা মিলিত প্রচেষ্টায় এই কাজটা করেছে। আমরা দেখেছি যে এক একজনকে মারার সময় একজন না 4-5 জন মিলে এই কাজটা করেছে এখানটা। তো এই যে হত্যাটা, এই হত্যা করার যে ব্যাপারটা এদিকে কি প্রমাণ করে? এই কয়জনকে মেরেই কি তারা মানে আমাদের আন্দোলনটাকে দমাতে পারবে, অর্থাৎ আমাদের এই সরকারকে ফেলে দিতে পারবে? তা না। এটা প্রমাণ করে এটা যে তারা এই আওয়ামী লীগ যারা আছে বা তাদের দোসররা, এরা সবসময় এরকম কাজ করতেই থাকবে এবং আমাদের একটা সুযোগ তারা সৃষ্টি করার চেষ্টা করবে এবং একটা ভালনারেবিলিটি যখন হবে তখন তারা এখানে জেঁকে বসবে। এই উদ্দেশ্য তাদের, এই জন্যে এই টার্গেটেড কিলিং। এখন আবার দেখলাম যে এই গত পরশু দিনে বোধহয় গতকালকেই হবে, সেই চাঁদপুরে সেখানে লাইটার জাহাজে 7 জন যারা কর্মচারী ছিল তাদেরকে গলা কেটে হত্যা করা হয়েছে। এটা ডাকাতি না, কারণ বোঝা যাচ্ছে যে সেখানটায় ওদের মোবাইল ছিল, তাদের টাকা পয়সা ছিল, যেগুলো সেগুলো কোনোটাই খোয়া যায়নি। সুতরাং এটাও একটা টার্গেটেড কিলিং। এবং টার্গেটেড কিলিং এখন প্রশ্ন হতে পারে কেন এরা, এদের তো শত্রুতা নেই, কারণ এতগুলো 7 জনের সঙ্গে তো এরা তো এক পরিবারের না যে শত্রুতা আছে তার জন্য করেছে, এদের টাকা পয়সা নেয়নি, তাহলে কেন করছে? করছে এই জন্যে ওই একই কথা যে একটা প্যানিক সৃষ্টি করা, ভীতি দেখানো। এদের তো কোনো দয়ামায়া নেই, এরা এখন মরিয়া হয়েছে। এই সমস্ত একটা পরিবেশ সৃষ্টি করা, একটা এমন একটা পরিবেশ যেটা ওই যে বললাম যে মানুষ যেন ভয় খায় এবং একটা মানে এই ভয়ের মধ্যে একটা ভুল করে বসে, চতুর্দিকে একটা অরাজকতার সৃষ্টি হয়, তখন তারা সবাই মিলে ঝাঁপিয়ে পড়বে। এখন আমি এই যে গুপ্ত হত্যার ব্যাপারে আমি একটু ওই প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের যারা সমন্বয়কারী তাদেরকে বলবো তারা যেন একটু সতর্ক হয়ে চলাফেরা করে। সাধারণত এই যারা গুপ্ত হত্যা করে তারা একটা রেকগনাইজেন্স করে, অর্থাৎ একটা রেকি করে, একটা আগের থেকে খোঁজ খবর নেয়, কে কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশেছে, কোথায় করে, মানে বেশিক্ষণ সময় থাকে, এই জিনিসগুলো তারা খবর নেয়। যেমন ডাকাতি করার সময় যে কাজটা করে ঠিক এক্স্যাক্টলি ওই রকম করে। তারপরে ওই খবর ভিত্তিতে কয়েকজন মিলে সেটা মানে সাধারণত একা পেয়ে তাকে হত্যা করে। তো এই ক্ষেত্রে আমাদের ওই ছাত্রদেরকে মনে রাখতে হবে তারা যেন একা একা না বেরোয়, পারলে সঙ্গে কাউকে নেবে এবং রাত্রিবেলায় যাওয়া যাবে না। আর
এই যে তাদের মানে মনে রাখতে হবে যে যে কোনো জায়গায় যেখানে সুযোগ পাবে তারা কিন্তু এই গুপ্ত হত্যাকারী যারা তারা হত্যা করার চেষ্টা করবে। এটা লাইভ পোস্টের কাছে হতে পারে, এটা হয়তো এটা যেখানে একটা ক্রাউড আছে সে ক্রাউডের ওখানেও ক্রাউডরা চলে গেল, একটা কোনো ঘটনা ঘটেছে সেখানে জনতারা বিচ্ছিন্ন হয়ে গেল, তখন হয়তো ছেলেটা হয়তো একা থাকলো, সে থেকে হয়তো মোবাইলে কথা বলছে, কিন্তু এটা লক্ষ্য করছে ওই গুপ্ত হত্যাকারী, সে তারা হত্যা করবে তখন তাকে। তো এই জিনিসগুলো সবসময় খেয়াল রাখতে হবে। সবচেয়ে দুঃখের ব্যাপার হলো যে আমাদের সরকার এদের নিরাপত্তা নিয়ে কি ভাবছে কি কিছু? যদি ভাবতো তাহলে এই যে 5টা ঘটনা একদিনে তো ঘটেনি, বেশ কদিন পর 5টা ঘটনা ঘটেছে, বেশ মাঝখানে কয়েকদিন ছিল। তো এই সময়ের মধ্যে যারা গোয়েন্দাতে আছে কর্মরত গোয়েন্দা কাজে, তারা কি একটা মানে এই ব্যাপারে কোনো অনুসন্ধান করতে পারেনি? গোপনে নিশ্চয়ই অনুসন্ধান করতে পারতো, কতটুকু করেছে? এদের তো কাজ দেখে মনে হচ্ছে যেন এরা মানে নির্লিপ্ত অবস্থায় বসে আছে, মরুক ভাবখানা, এই তাতে আসে যায় কি? আসলে এই সরকারের যে পলিসি, এই পলিসিটাই অনেক জায়গায় খুবই রং আর কি। কারণ এরা ওই যে নতুন পুলিশটা ফর্ম করেছে, এর মধ্যেও পুরাতন অনেক রয়ে গেছে। তারা এছাড়া তো অ্যাডমিনিস্ট্রেশন রয়ে গেছে, বিভিন্ন জায়গায় রয়ে গেছে, আমরা দেখেছি। তো এখন এরা কি করে আমাদের রক্ষা করবে, আমাদের কথা নিয়ে ভাববে? আমরা দেখেছি কদিন আগে পুলিশও জানতো সেটা, যে একজন লোক মারা গেল, তার ছেলেরা তাকে মাটি দিতে গেল, অথচ আওয়ামী লীগার এবং তার ছেলে কৃষক লীগ করে, তারা সেটা বাধা দিল এবং সেখানে সে দাফন করতে পারল না। পুলিশ কি করছে? এই পর্যন্ত তাদের কিছু করেনি। এরপর আরেক জায়গায়, সম্ভবত ময়মনসিংহ দিকে হবে, ওখানে রাস্তা বন্ধ করে আছে ছাত্রলীগ এবং রাস্তা দিয়ে হাঁটতে দিচ্ছে না। এটা ছাত্রলীগ আওয়ামী লীগের লোক এবং ওই পরিবারের লোক। এটা কিন্তু ওখানের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা জানেন ঘটনাটা, অথচ এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেই। তাই সবগুলো কি মানে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে কাজগুলো তোমরা করো, তারপর তারা করবে? আশ্চর্য ব্যাপার। এই যে এখন যে কমিশনটা হলো বিডিআরের, মানে বিজিবি যেটা বিডিআর হত্যার কমিশনটা হলো, এটাও কিন্তু প্রথম করতে চায়নি তারা। তাদের জোর করেছে, আমরা সবাই জানি, বিভিন্ন প্রেশার তাদের উপর করেছে। প্রথম তো কমিটি করবে, আমাদের আসিফ সাহেব কমিটি করবে, কিন্তু কমিটি কেউ মানতে চাইল না। তারপরে প্রেশারে তারা এখন কমিশন করেছে। তো এখন এই প্রত্যেকটা জিনিস যদি এভাবে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হয়, তাহলে আমরা কি করে আমাদের সার্বিক নিরাপত্তা আশা করতে পারি এই সরকারের কাছ থেকে? সরকার কি এ নিয়ে একটু ভাববেন? আবারও দেখা হবে।